বলছিলেন আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া অত্যন্ত দরকারি। দেখুন, ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মাঝে বিশেষ করে সংঘর্ষ বিরতি কিংবা প্রত্যাঘাত যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, এই আবহের মাঝে একটা বিষয় একেবারেই থিতু হয়ে পড়েছিল, তা হলো ওয়াকফ সংশোধনী আইন। আর ঠিক সে বিষয়কে কেন্দ্র করে যখন ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মুখর হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা, তার সবথেকে বড় বেশি নজির তৈরি করা হয়েছিল বাংলার বুকে। শুধুমাত্র প্রতিবাদ নয়, একেবারে রুদ্ধশ্বাস প্রতিবাদ। হিংসা, অশান্তি, এই সব কিছুর বাতাবরণ তৈরি হয়েছিল মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদের লাগোয়া বিভিন্ন গ্রামে। আমরা যদি একটু সংক্ষেপে তিনটে জায়গার নাম বলি, সেই তিনটে জায়গার নাম হচ্ছে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান আর মুর্শিদাবাদ তো রয়েছে। খুব স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে সমস্যা শুরু হয়েছিল ওয়াকফ সংশোধনী আইন নিয়ে। কিন্তু সমস্যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয় ছিল তা হচ্ছে স্থানীয় বাসিন্দারা, আমি আরেকটু ডিটেলসে যদি বলি তাহলে সংখ্যালঘু সম্প্রদায় যারা ওপার বাংলায় ছিলেন, তারা এ রাজ্যের বুকেও একই রকমভাবে নিজের দেশে নিজের জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ মুর্শিদাবাদ থেকে মালদায় নিজেদের ঘর বাড়ি সব ছেড়ে তারা মালদায় গিয়ে আস্থানা নিলেন, অর্থাৎ আশ্রয়। এবং ঠিক সে জায়গায় যখন প্রশ্ন উঠতে শুরু করলো, তখন একদল আরেক দলকে তোপ দাগাদাগি শুরু করলেন। তৃণমূল বিজেপিকে দুষছে, বিজেপি তৃণমূলকে দুষছে। কিন্তু এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নজর কাড়া বিষয় হলো পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা। কার্যত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যখন বিস্তর জলঘোলা হচ্ছে, তখন এ রাজ্যের বুকে নজির তৈরি হয়েছিল পুলিশ প্রশাসন সরাসরি দোকান ঘরের ভেতরে গিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ঢুকে বসেছিল পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসন যাদের ঢিলছোড়া দূরত্বে থানা রয়েছে, সেই থানায় বারংবার যোগাযোগ করার চেষ্টা করেও কিংবা এত ঘটনা যখন ঘটছে সেই ঘটনার প্রমুখেও তারা কিছুই করতে পারলেন না। এই সব স্থানীয় বাসিন্দারা সরাসরি নিজেদের জায়গা ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হলেন। প্রশ্ন উঠল পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে এবার যে বিষয় নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু, তা হলো হাইকোর্টের নজরে এবার তৃণমূল কংগ্রেস। অর্থাৎ হাইকোর্টের নিশানা সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। তার কারণ ইতিমধ্যেই হাইকোর্টের একটি তদন্তকারী টিম তারা সরজমিনে এ বিষয় নিয়ে খতিয়ে দেখতে গিয়েছিলেন এবং তারপরে যে রিপোর্ট পেশ করেছেন তা বিস্ফোরক। সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অ্যালিগেশনস আসছে, যে অভিযোগগুলো আসছে, তা চক্ষু চড়ক গাছ করবার মতো। আসবো সেসব বিষয় নিয়ে আজ মূল আলোচনা করতে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্র্যাক টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটা ঠিক সন্ধ্যে 6:57 মানে আপনারা জানেন শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমার প্রথমে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, আরও ডিটেলস ক্ল্যারিটি পাওয়ার জন্য, পরিষ্কার হয়ে যাবেন যাবতীয় বিষয়টি নিয়ে। তারপরে মূল আলোচনা, বিতর্ক। দেখুন, মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধিত আইনের প্রতিবাদে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় বিস্ফোরক রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রিপোর্টে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে সরাসরি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকি হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। মুর্শিদাবাদে হিংসা তদন্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই কমিটিতে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং, রাজ্য জুডিশিয়াল সার্ভিসের সচিব অর্ণব ঘোষাল ও রাজ্য জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। দাঙ্গায় আক্রান্ত সমস্ত জায়গায় ঘুরে দেখে এই কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে এই সাম্প্রদায়িক দাঙ্গা পূর্ব পরিকল্পিত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রশাসক মেহবুব আলমের গত 11 এপ্রিল হিংসা ছড়ানোয় ভূমিকা ছিল। শাসক দলের স্থানীয় নেতা বা পুলিশ হিংসা বন্ধ করতে কোনো উদ্যোগ নেয়নি। মেহবুব আলম নিজে দাঙ্গাকারীদের সঙ্গে যুক্ত থেকে হিংসা ছড়ান বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে 11 এপ্রিল দুপুরের পর আক্রমণ আরও তীব্রতর হয়। 11 এপ্রিল তৃণমূলের এক বিধায়ক হিংসা কবলিত এলাকা দেখে ফিরে যান। তিনিও হিংসা বন্ধ করতে পদক্ষেপ করেননি, যার ফলে পরের দিনও হিংসা জারি ছিল।
রিপোর্টে পুলিশের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন তোলা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মুর্শিদাবাদের দাঙ্গায় যখন আক্রান্তদের বাড়ি, দোকান, মন্দির ভাঙচুর করা হয়েছে তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ। আক্রান্তদের কাতর আর্তনাদেও দাঙ্গাকারীদের আটকাতে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে জাফরাবাদে বাবা ও ছেলের খুনের কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, খুন হওয়া হরগোবিন্দ দাসের বাড়িতে ঢুকে কুড়ুল দিয়ে দরজা ভাঙে দাঙ্গাবাজরা। তারপর কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলেকে। রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র বেদবোনা গ্রামেই 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরেও ব্যাপক ভাঙচুর হয়েছে। প্রাণ বাঁচাতে আক্রান্তদের রাতের অন্ধকারে নদী পেরিয়ে মালদহ জেলায় আশ্রয় নিতে হয়েছে। আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সমস্ত আক্রান্তদের ক্ষতির পরিমাণ সমান নয়, তাই সবার জন্য একই ক্ষতিপূরণ ঘোষণা করলে সমস্যা মিটবে না। প্রত্যেকের ক্ষয়ক্ষতির পরিমাণ সমীক্ষা করে ক্ষতিপূরণ ঘোষণা করা উচিত। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এতক্ষণ ধরে আমরা যে বিষয় নিয়ে মূল আলোচনায় আসতে চাইছি তার একটি ছোট্ট সামাপ আপনাদের সামনে অলরেডি রেখে দেওয়া হয়েছে এবং সেখানে আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক কেন প্রাইম টাইমে আজ মুর্শিদাবাদ ইস্যু শব্দের কাটাকাটি তুলেছে। আপনাদের সামনে আরও কিছু বিস্তর বিষয়ে যখন রাখবো, আলোচনা করব, তখন আপনারাও ভাববেন এ কী চলছে বাংলায়। কেন বলছি, আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো একটা বিষয় যা ঠিক বিকেল 5টার সময় আপনাদের সামনে রেখেছিলাম, আরও একবার আপনাদের সামনে রাখছি। যারা যারা দেখতে পারেননি তারা এবার দেখুন। ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলি সরাসরি হাইকোর্টের রিপোর্ট আমাদের হাতে। হাইকোর্টের সেই তদন্তের রিপোর্ট যখন আমাদের হাতে আসছে আমরা অবাক হচ্ছি, চক্ষু চড়ক গাছ করবার মতো। এখানে সরাসরি একের পর এক রিপোর্ট আমাদের হাতে এসছে এবং সেই রিপোর্ট আপনাদের সামনে রাখছি। এবং এই প্রত্যেকটি রিপোর্টে যতগুলো লাইন রয়েছে, প্রত্যেকটি লাইন হয়তো ধরে ধরে আমার পক্ষে এখন বলা সম্ভব নয়, নাহলে ইতিহাস হয়ে যাবে, এত তথ্য রয়েছে। কিন্তু তার আগে আমি শুধু কয়েকটা বিষয় একটু আলোকপাত করব। এখানে সরাসরি বলা হচ্ছে, অনারেবল হাইকোর্ট, অন দ্য অর্ডার্স অফ দ্য অনারেবল হাইকোর্ট, a committee of 3 persons went to the alleged spot and spoke to the victims there. They are, তাদের নামগুলো বলা হয়েছে পরপর ব্যাক টু ব্যাক। এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অমিত মালব্য ইতিমধ্যে সেই বিষয়ে পোস্টও করেছেন, আমাদের হাতেও সেটা এসছে। এবং যে প্লেসের কথা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে বেদবোনা, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। এই 3টি জায়গাকে হাইলাইট করা হয়েছে এবং ওখানে ভিকটিমের নাম বলা হচ্ছে অনেকগুলো, অর্থাৎ তার মধ্যে একজন হচ্ছে ঝর্ণা মণ্ডল এবং হু স্টেটেড দ্যাট দে লেভড ফর Parlalpur with their families when they returned to Bedbona, their house were completely destroyed. তারা যখন ফিরে আসছেন তখন তারা দেখছেন যে তাদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ইন দ্য হাউস বধূ মণ্ডল, স্টেটমেন্ট মেড বাই ডলি মণ্ডল, শি হ্যাড ওয়ান টি স্টল, তার একটি চায়ের দোকান ছিল, বিলঙ্গিংস, তার অনেক রকম জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, অ্যান্ড হার পার্সোনাল গুডস, তার ব্যক্তিগত কিছু জিনিস ছিল, মোটরসাইকেল হ্যাভ বিন charred. All her valuables were looted on Friday at around 4 p.m. The tea stall was burned to ashes and Bodhu Mondol stated that he had one tea stall, fridge and 2 gas cylinders in their tea stall. ভাবুন, এই প্রত্যেকটা জিনিস তারা বলছেন যে এই সব কিছুর মোটামুটি দাম আসবে গিয়ে 25 থেকে 30,000 টাকা। 25 থেকে 30,000 টাকা। অল দিস ওয়ার লুটেড, এই সব কিছু লুটপাট করা হয়েছে। অল দ্যাট কনজিউমার্স গুডস ওয়ার লুটেড অন দ্য টোটো ভ্যান অ্যান্ড বাইসাইকেল ওয়ার ডেস্ট্রয়েড। ভাবুন, একটি টোটো ছিল, বাইসাইকেল ছিল, এই সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একবার বিসিআরকে বলবো এই ঠিক এই ছবিটা যেটা অমিত মালব্যের থেকে দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে, সেটা একবার প্রথম থেকে চালানোর জন্য এবং অমিত মালব্যটি কী লিখছেন সেটাও আপনাদের সামনে রাখবো। দেখুন দেখুন এখানে স্পষ্টত যা বলা হয়েছে, টুইটারে টুইট করা হয়েছে এবং সেখানে স্পষ্টত দুটো বিষয় রাখা হয়েছে, দুটো রিপোর্ট পাশাপাশি রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তার মধ্যে একেবারেই আমি পিসিকে বলবো একটু থামানোর জন্য। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টিভি স্ক্রিনে ইতিমধ্যেই আপনাদের লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, একদিকে সরাসরি রিপোর্টে কারা কারা অংশগ্রহণ করেছিলেন, তদন্তকারী যে রিপোর্ট রাখা হয়েছে তার আগে যে তদন্ত করা হয়েছে সেই তদন্তকারী টিমে কারা কারা ছিলেন, এবং তারপরে প্লেসের কথা বলা হয়েছে, অর্থাৎ জায়গাগুলো, এবং তারপরে প্রত্যেকটি জায়গায় কিভাবে ভ্যান্ডালিজম চালানো হয়েছে তার একটি নজির তৈরি করা হয়েছে। এবার আপনাদের সামনে যে রিপোর্ট রাখছি
তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 27 তারিখ 27 এপ্রিল 2025 পুরো পিঙ্ক কালার দিয়ে নোট করে দেওয়া হয়েছে। এবং টোটাল স্ক্রিনিং যখন আপনি দেখবেন, খেয়াল করবেন, তখন আপনি দেখতে পাবেন এখানে 3টে পয়েন্ট অত্যন্ত হাইলাইটেড। তার মধ্যে একটা পয়েন্টের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, রেসিডেন্টস অফ শামশেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা, ডিগ্রি, দে কেম মাস্কিং আপ দেয়ার ফেসেস। বলছেন যে তারা প্রত্যেকে মুখে মুখোশ পরে এসেছিলেন। লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম কেম উইথ দ্য মিসক্রিয়েন্স অন 11th এপ্রিল 2025। দেখুন পিঙ্ক কালার দিয়ে পুরো নোট করে দেওয়া আছে, লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম কেম উইথ দ্য মিসক্রিয়েন্স অন 11th এপ্রিল 2025। এই মেহবুব আলম একজন তৃণমূল কাউন্সিলর। তিনি 11 এপ্রিল 2025 সালে তিনি সেখানে গিয়েছিলেন। এবং তার পরের লাইনটা একবার ভালো করে খেয়াল করুন, এমএলএ ইজ অলসো প্রেজেন্ট অন ফ্রাইডে। অত্যন্ত বিস্ফোরক একটি মন্তব্য। এমএলএ অর্থাৎ যার নাম বলা হচ্ছে আমিরুল ইসলাম, তিনি পর্যন্ত সেখানে সেদিন প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন ফ্রাইডেতে। হি স দ্য ভ্যান্ডালিজম, সেই সব কিছু দেখেছে, ধ্বংসাত্মক যা যা কিছু হয়েছে সব তিনি দেখেছেন অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। বাট আ ভায়োলেন্স কন্টিনিউড অন 12th এপ্রিল 2025 স্যাটারডে। তিনি সেখান থেকে চলে গেলেন, এই যাবতীয় কিছু হলো। তারপরে আবার পরের দিন 12 তারিখ একই রকমভাবে এই ঘটনা ঘটলো শনিবার দিন। তারপরের লাইনটা ভালো করে খেয়াল করুন। পিসারকে বলবো একটু ওঠানোর জন্য, এ ম্যান নেমড, থামানোর জন্য প্লিজ। এ ম্যান নেমড আমিরুল ইসলাম কেম ব্যাক টু দ্য ভিলেজ অ্যান্ড স হুইচ হাউসেস ওয়ার নট অ্যাটাকড অ্যান্ড দেন দ্য মিসক্রিয়েন্টস কেম অ্যান্ড সেট ফায়ার টু দোজ হাউস। চিন্তা করে দেখুন, এই আমিরুল ইসলাম তিনি এই গ্রামে এলেন আবার, এবং দেখলেন কোন কোন গ্রামে, কোন কোন জায়গায়, কোন কোন বাড়িতে অ্যাটাক করা হয়নি, আক্রমণ করা হয়নি, এবং পরবর্তীকালে দুষ্কৃতীরা সেখানে এলেন এবং সেই সব বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। চিন্তা করে দেখুন। তারপরের লাইনটা আপনারা খেয়াল করে দেখুন, ভিলেজার্স আর কনস্ট্যান্টলি বিইং থ্রেটেন্ড বাই দ্য মিসক্রিয়েন্টস। গ্রামবাসীদেরকে ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে দুষ্কৃতীদের পক্ষ থেকে। ওয়ান্ডারিং হাউ লং দ্য বিএসএফ উইল প্রোটেক্ট দেম, সেড বাই প্রীতম মণ্ডল, সন অফ কেশব মণ্ডল। বুঝতেই পারছেন যে তারা এতটাই অসহায় বোধ করছিলেন যে বিএসএফ যারা প্রোটেক্ট করছেন বলে তারা দাবি করছেন, এই বিএসএফ কতদিন থাকবে সেটা নিয়েও কিন্তু তারা যথেষ্ট আশঙ্কা বোধ প্রকাশ করছেন। অর্থাৎ প্রশ্ন হচ্ছে, যে বিএসএফের দিকে সরাসরি আঙুল তোলা হচ্ছিল, তারাও নাকি নানান রকম কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, সেই বিএসএফদের ওপর তারা আস্থা রাখছেন। এবং অদ্ভুতভাবে তৃণমূল নেতৃত্বদের দিকে সরাসরি নিশানা করা হচ্ছে এই রিপোর্টের মারফত। এবার আপনারা বিচার করুন যে আদৌ ঘটনাটা কি হয়েছিল। দেখুন, এই জায়গায় যদি বিজেপি কোনো রকম কোনো স্টেটমেন্ট দিতেন তাহলে প্রশ্নটা অন্যরকম ছিল, কিন্তু যখন হাইকোর্ট নিশানা করছে সমস্যাটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে। আমি ঠিক এখানেই বিতর্ক সভায় আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া প্রিয়ন্তী রয়, বিজেপি সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, তৃণমূল সমর্থক। আপনাদের তিনজনকেই স্বাগত প্রিয় বাংলায় সন্ধ্যে 6:57 শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। দেখুন, আমি আজ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিকতার খাতিরে দুটো প্রশ্ন করব। শুধুমাত্র ইন্দ্রজিৎ বাবুর কাছে নয়, জয়দেব বাবুর কাছে নয়, প্রিয়ন্তী বাবুর কাছে নয়, প্রিয়ন্তীদির কাছে নয়, প্রত্যেকের কাছে আমি এই প্রশ্নগুলো রাখবো। একটা কমন প্রশ্ন থাকবে, এই যে ভ্যান্ডালিজম হলো মুর্শিদাবাদে, যে তথ্য বেরিয়ে এলো, এরপরেও কি রাজনীতি হতে পারে, নাকি সোজাসুজি হাইকোর্টের তথ্যের ভিত্তিতে এই আমিরুল ইসলাম এবং মেহবুব আলমের ওপর যত তাড়াতাড়ি সম্ভব স্টেপ নেওয়া উচিত ছিল? ইন্দ্রজিৎ বাবু। শুভ সন্ধ্যা। যে বিষয়ের ওপর আজকে অঞ্জন অনুষ্ঠান হচ্ছে সেই বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মুর্শিদাবাদের যে ঘটনা, সেই নেপথ্যে যে 2-3 জন, আপনারা কিছুদিন ধৈর্য ধরুন না, তদন্ত চলছে। ইতিমধ্যেই আমাদের ওখানকার পুলিশের এসপিকে সরানো হয়েছে, তাছাড়া আইওকেও সরানো হয়েছে, এবং খুব শীঘ্রই 2-3 জন সামনে আসবে যারা এই ঘটনা চরিতার্থ করেছে। যে পরিস্থিতির মাধ্যমে, যে ওয়াকআপ বিল সমর্থন, ওয়াকআপ বিলের বিরোধিতায় যেভাবে রাস্তায় নেমে বিভিন্ন কর্মযোগ্য যেসব ঘটনা ঘটিয়েছে, সত্যি খুব নিন্দনীয়। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ
রাখে না। কিন্তু যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল, যে দাঙ্গাবাজদের তাদের কোনো জাত হয় না। বাংলায় এই মুহূর্তে দাঙ্গাবাজদের একটা জায়গাও নেই। তার কারণ কিছুদিন আর অপেক্ষা করুন, কিছু ধর্মীয় নেতা ধর্মের নামে বিধর্মের কথা বলেন। মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী ছিল। আমি যখন রাজনীতি করি, যে কোনো মমতা ব্যানার্জি বলেছেন যখন তিনি রাজনীতি করে, যখন কোনো চেয়ারে বসে, তার আমাদের দলের নেত্রীর একদম পরিষ্কার সিদ্ধান্ত এবং বক্তব্য আপনাদের কাছেও আছে। সুতরাং তিনি কোনো ধর্ম নিয়ে রাজনীতি কোনোদিন করেননি, করবেনও না। বাংলায় এই ধরনের এই জিনিস কেউ সমর্থন করে না, এবং আমাদের দলও এই বিষয়ে কোনো সমর্থন করে না। তার পরিণাম আমরা দেখতে পারবেন, তদন্ত চলছে, খুব শীঘ্রই এই জিনিস হবে। কিন্তু দেখুন, একটা জিনিস রঞ্জন বলবো, যে যখন কোনো ঘটনা ঘটে অদ্ভুতভাবে, আমি তুলতে চাই না, কারণ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিতর্ক যখন হয়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা চলে আসে। আজকে হাতরাস ঘটে যখন, তখন আমাদের বিরোধী দলের কোনো নেতা ওইখানে ঘেঁষতে দেওয়া হয়। আসলে মণিপুর দীর্ঘ 2.5 বছর ধরে জ্বললো, কত কাণ্ড আমরা দেখলাম, বহু অনুষ্ঠান করলাম মণিপুর নিয়ে, কিন্তু মণিপুরেতে একবারের জন্য প্রধানমন্ত্রী গেলেন না। সেখানে যে ঘটনার পরে মুখ্যমন্ত্রী নিজে গেছেন এবং ঘটনার পরিপ্রেক্ষিতে 15 মিনিটের মধ্যে প্রেস কনফারেন্স করে সবাইকে বলে, তাছাড়া যখন গেছেন তখন বলেছেন কিছু ধর্মীয় নেতা এই ধরনের ঘটনা ঘটায়। সুতরাং একটা কথাই বলবো, বাকিটা প্লিজ মিউট রাখুন। একটা জিনিসই বলবো, যে মুর্শিদাবাদ যে উন্নয়ন ধরা হয়েছে, সেখানে 768 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ হয়েছে, এবং যেসব জায়গায় কোনোদিন কোনো রাস্তাঘাট ছিল না, সাগরদিঘি থেকে গোপাল দিঘি মোড় পর্যন্ত 16 কোটি টাকার রাস্তা নির্মাণ হয়েছে। কোনোদিন হয়নি, বামফ্রন্ট আমলে কেন, কংগ্রেস আমলে হয়নি। ওইসব জায়গায় কেউ মানুষ বসবাস করতে পারতো না। রানীবাঁধের উপর সেতু নির্মাণ হয়েছে, দীর্ঘ প্রায় 4.5 কোটি 5 কোটি টাকা খরচা করে সেতু নির্মাণ হচ্ছে। শুধু শামসেরগঞ্জে 4 কোটি 42 লক্ষ টাকার রাস্তা তৈরি হয়েছে। আপনাদের এই যে শিক্ষা, বাবু, আপনি এই কথাগুলো বলছেন, এগুলো উন্নয়নের কথা আপনি বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের, শুনে নিন প্লিজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিন প্লিজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার শান্তির বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার উন্নয়নের কথা বলছেন, কিন্তু অদ্ভুতভাবে হুমায়ুন কবির পর্যন্ত আজ বলছেন যে এটা ভোটের মার্জিনের ক্ষেত্রে প্রভাব পড়বে। এটা তো সব থেকে বেশি আশঙ্কাজনক। কথা আমি বলি, কে কি বলছে সেই বিতর্কের মধ্যে আমি যাব না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেছেন, আমি সেইটার মধ্যেই, সেই এখতিয়ারেই আমি কথা বলবো, এবং বাস্তবিক চিন্তা ভাবনা দিয়ে বলবো। কি হবে না হবে সেটা তো পরের বিষয়, সেটা সময় বলে দেবে। আজকে আপনারা বলছেন যে মেহবুব আলমের কথা, হাইকোর্টের 3 সদস্যের যে কমিটি তৈরি হয়েছিল তারা রিপোর্ট দিয়েছে, আমি দেখেছি, সেই রিপোর্টও দেখেছি। ওখানে কোনো জায়গায় লেখা নেই যে ওখানে বিধায়কের নাম, কিন্তু তিনি ওই অশান্তি করেছেন, কোনো রিপোর্টে লেখা নেই। জয়দেব বাবু রিপোর্টটা এখনো দেখতে পারেন, আপনি, আপনার হাতে কম্পিউটার আছে। আমার কাছে যে রিপোর্টটা এই মুহূর্তে আমার কাছে পুরোপুরি রিপোর্টের হার্ড কপিটা রয়েছে, দেখুন কপিটার মধ্যে, শুনে নিন প্লিজ, এখানে স্পষ্ট লেখা রয়েছে লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম কেম উইথ দ্য মিসক্রিয়েন্টস অন 11 এপ্রিল 2025। শুনে নিন, এবার প্রশ্ন হচ্ছে এই মেহবুব আলম কি তাহলে অন্য কোনো মেহবুব আলম? এবার তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে সেই মিসক্রিয়েন্টদের সঙ্গে কি করছিলেন, দুষ্কৃতীদের সঙ্গে সেদিন তিনি কেন এলেন? না, ওনারা যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি হয়েছে, সেই টিম তো ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে গিয়ে তদন্ত করেছে, বা লোকের কথা শুনেই সেই রিপোর্ট তৈরি করেছে। যেটা গ্রাউন্ড রিয়ালিটি, তিনি তো নিজে আজকে আপনাদের স্টেটমেন্ট দিয়েছে যে ওই সময় সেই নবাবপাড়াতে তিনি ছিলেন তার মামার বাড়িতে, তিনি তো সেখানে ছিলেনই না। তাহলে তো আগে প্রমাণ করতে হবে তিনি ছিলেন। আমি কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু সেটা তো বাস্তব চরিত্রটা দেখতে হবে। আপনি এই কথাটা যখনই বলছেন, আপনি এই কথাটা যখনই যেই মুহূর্তে এই কথাটি বললেন, সেই মুহূর্তে আপনি হাইকোর্টের এই তদন্ত কমিটির দিকেও প্রশ্ন তুলে ফেললেন। আমি এখানে সরাসরি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনিও ল নিয়ে যথেষ্ট নড়াঘাটা করেন। না, আমি 1 মিনিট, আমি আসছি। না, আমি কথা একেবারেই ঘুরাইনি ইন্দ্রজিৎ বাবু, একেবারেই কথা ঘুরাইনি না, কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশ্ন থেকে সরাসরি আপনি তুললেন যে রিপোর্ট মেহবুব আলমের কথা বলছেন, তিনি তো স্টেটমেন্ট দিয়েছেন, আমার কথা নাকি? আপনারা কি মেহবুব আলম, বেশ, মেহবুব আলম কি বলেছেন সেটা একবার আপনাদের সামনে শোনাচ্ছি, শুনুন মেহবুব আলম কি বলছে শোনাবো, শুনুন। আমার বাড়িতে ছিলেন, বেশ, তৃণমূল কাউন্সিলর কি বলছেন? আমি আদালতকে সম্মান জানাই, বিচার ব্যবস্থাকে সম্মান জানাই, কিন্তু আমার উপর যে অভিযোগটা আছে সেই অভিযোগটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে।
কারণ যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি ছিলাম কদমতলায়। সেখান থেকে আমার সাথে 4 জন হিন্দু সম্প্রদায়ের লোক ছিল। এই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি হিন্দু, তার নাম সমর দাস। সেদিন ছিল আমার বুথ সভাপতি এই ওয়ার্ডেরই সুলোচন ঘোষ, এবং আরও কিছু হিন্দু সম্প্রদায়ের লোক ছিল। সেখানে যখন আমরা দেখি কিছু দুষ্কৃতী ওখানে হাতে অস্ত্রশস্ত্র নিয়ে আসে, তাদেরকে বাধা দিতে গেছিলাম। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর অ্যাটাক হয়। সেখানে আমরা প্রাণের ভয়ে পাশের গ্রাম নাদাবপাড়াতে ঢুকে পড়ি এবং নাদাবপাড়াতে জোসেফ নাদাবের বাড়িতে আশ্রয় নিই। এবং জোসেফ নাদাবের বাড়ির পাশে আপনারা খবর নেবেন, 2টো ফ্যামিলি আছে, হিন্দু ফ্যামিলি, মানিক সরকারের বাড়ি এবং বিকাশ সরকারের বাড়ি, এবং তাদের ফুল ফ্যামিলিকে নিয়ে সেই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। তাদের প্রোটেকশন আমি দিয়েছিলাম, এবং প্রোটেকশন দেওয়ার পরে বারবার শামসুর থানার ওসি, তৎকালীন ওসি শ্রীপ্রসাদ ঘোষকে বারবার ফোন করলে ওনাকে ফোনে পাওয়া যায়নি। একবার পাওয়া গিয়েছিল, তাতে করে উনি বলছে দেখছি ছাড়া আর কোনো সহযোগিতা পাওয়া যায়নি ওনার কাছ থেকে। কোনো ব্যবস্থা নিচ্ছেন, আইনত ব্যবস্থা নিচ্ছেন? কথা হলো যে অভিযোগটা আমার কাছে এসেছে, আমি প্রথমত বলতে চাই আমি দীর্ঘদিনের ওয়ার্ডের কাউন্সিলর, এবং এর আগে আমি চেয়ারম্যানও ছিলাম। এই ওয়ার্ডটাকে আমি তিলে তিলে তৈরি করেছি। এই ওয়ার্ডের আগের যা হাল ছিল আর বর্তমান দেখুন কীভাবে আমি উন্নয়নটা করেছি। আমি যে ওয়ার্ডের উন্নয়ন করেছি, এই ওয়ার্ডটাকে তৈরি করেছি তিলে তিলে, সেই ওয়ার্ডে আমি আগুন লাগাতে পারি? এটা সম্ভব? এটা সম্পূর্ণ বিজেপি RSS এর চক্রান্ত। আমাকে রাজনৈতিক শিকার করার চেষ্টা করছে, কিন্তু এই মিথ্যা অভিযোগ আশা করি ধূপে টিকবে না। দেখুন, সরাসরি ইন্দ্রজিৎ বাবু যেদিকে আলোকপাত করতে চাইলেন সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম। এখানে সরাসরি মাহবুব আলম সরাসরি এই দায় কিন্তু অস্বীকার করছেন, এবং সরাসরি যেদিকে প্রশ্নচিহ্নটা তুলছেন তা সরাসরি বিজেপি এবং RSS এর দিকে। আমার প্রশ্ন এখানেই সরাসরি প্রিয়ন্তীদির কাছে যাবে। প্রিয়ন্তীদি, এই যে রিপোর্ট এসছে এটা হাইকোর্ট থেকে করা হয়েছে, হাইকোর্টে তদন্তকারী টিম সেখানে গিয়েছিলেন, গ্রাউন্ড রুটে যাবতীয় বিষয় নিয়ে তথ্যাদি নিয়ে এই রিপোর্ট পেশ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে মাহবুব আলমের কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কেন আমি বলছি ফেলে দেওয়ার মতো নয়? তিনি বলছেন তিনি সেই ওয়ার্ডের কাউন্সিলর, এবং যে হাতে তিনি এই ওয়ার্ডটা তৈরি করলেন সেই ওয়ার্ডে তিনি ধ্বংসলীলা চালাবেন। প্রশ্নচিহ্ন রয়েছে। প্রিয়ন্তীদি, আনমিউট করুন প্লিজ। প্রথমেই বলবো, এমন একটি বিষয়ে কথা হচ্ছে যেখানে আমার কথা অনুযায়ী হয়তো ইন্দ্রজিৎ দাও সহমত হবেন, কিন্তু ইন্দ্রজিৎ দা কি শুধুমাত্র রাজনৈতিক ভাবে টিকে থাকতে হবে বা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাই বিধায় উনি কিছু কথা বলে গেলেন। আমি জবাবগুলো আস্তে আস্তে দেব। প্রথম কথা, RSS বিজেপি কোথায় আসছে? মুর্শিদাবাদের ঘটনা, মানে কেন এই ঘটনা ঘটেছিল সেই কারণটা বাংলার মানুষ জানে। আজকে ওয়াকফ আইনের বিরোধিতা করতেই তো তারা রাস্তায় নেমেছিল। তাহলে সেখান থেকে ফিরে গিয়ে তারা হিন্দুদের ঘর বাড়ি বেছে বেছে সেই এলাকার হিন্দুদের ঘর বাড়ি পড়ালো কেন? 113টির উপরে হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, 30টি দোকান ভাঙা হয়েছে, মন্দিরগুলোকে চিহ্নিত করে আগুন দেওয়া হয়েছে, পেট্রোল দিয়ে জ্বালানো হয়েছে, এবং সেখানে যারা ঢুকেছিল তারা যে স্থানীয় তার প্রমাণ সাধারণ মানুষ বলছে, কারণ তারা মুখে মাস্ক পরে ঢুকেছিল। এবং আজকে আজকে সেখানকার তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম কি বিবৃতি দিচ্ছে। দেখুন, আমরা একটা জিনিস জানি, চোর কখনো চুরি করতে গিয়ে বলে না যে আমি চুরি করতে গিয়েছিলাম বা আমি চোর, কখনোই বলে না। মেহবুব আলমের বিবৃতি সেরকমই, সে যে ঘটনাস্থলে ছিল সেটা কখনোই স্বীকার করবে না। কিন্তু স্থানীয় মানুষ যারা আক্রান্ত হয়েছে তারা বলছে মেহবুব আলম এসেছিল এবং মুখে মাস্ক পরেছিল। তারা কি তাহলে মেহবুব আলমকে চেনে না, নাকি মেহবুব আলমের মতন দেখতে অন্য কোনো মানুষ সেখানে ঢুকেছিল? প্রথম কথা। দ্বিতীয় কথা, এক তো ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তার মানে এটা উদ্দেশ্য ছিল তাদের প্রি প্ল্যান। আজকে আদালতের নির্দেশে যে কমিটি, তদন্ত কমিটি সেখানে গিয়েছিল, তারা নিশ্চয়ই মানুষের সাথে কথা বলে সেখানকার গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্ট তুলে এনেছে। এই রিপোর্ট তো আমার তৈরি করে দেওয়া, ইন্দ্রজিৎ দা তৈরি করে দেওয়া, অঞ্জন দা তৈরি করে দেওয়া সেটা নয়। সেখানে তদন্ত কমিটি গিয়ে তদন্ত করে যা ধরা পড়েছে সেই রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্ট আদালতে দিয়েছে। এবার কথায় আসি যে মুর্শিদাবাদ শুধু নয়, আজকে পেহেলগামের ঘটনার জন্য মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী একটা দল পাঠাচ্ছে পেহেলগামে দেখার জন্য। আমার কথা হচ্ছে সেখানে সেনাবাহিনী আছে, ভারতীয় সেনা আছে, ভারত সরকার আছে, সবটা দেখছে। প্রিয়ন্তীদি, সেটা গতকাল ইন্দ্রজিৎ বাবু ঘটা করে বলেছেন যে প্রথম কোন রাজনৈতিক দল যেটা কিনা প্রতিনিধি দল পাঠিয়েছে কাশ্মীরে, গতকালই ইন্দ্রজিৎ বাবু বলছিলেন। না, আমার কথা হচ্ছে যে প্রতিনিধি দল মমতা ব্যানার্জি রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠাচ্ছেন, সেই প্রতিনিধি দলকে ওনার রাজ্যে মুর্শিদাবাদে পাঠাতে পারলেন না।
পারলেন না, গেলেন না তো তারা একবারও মুর্শিদাবাদের মানুষ সেখানে কি হয়েছে, কত বাড়িঘর ভাঙচুর হয়েছে, সেখানকার মানুষ কেমন আছে, তারা কি খাচ্ছে, কিভাবে আছে, সেখানকার পরিস্থিতি কি, একবারও প্রশ্ন একদম তুললেন না তো। আসছি। কোনো নেতাকে দেখিনি, ইভেন ইন্দ্রজিৎ বাবু বুকে হাত রেখে বলুন তিনি প্রিয়ন্তীদি, বলেছেন আপনি তিনি না কি না না প্রিয়ন্তীদি, আপনি বলছেন ঠিকই যে সেখানে কোনো রকম প্রতিনিধি দল যায়নি, আপনাকে আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখবো সেখানে গিয়ে যাওয়া হয়েছিল। এমন নয় যে যায়নি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাওয়া হয়েছিল, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ঘটনার 6 ঘন্টা পরেই গেছে। সেখানে আমার তৃণমূল কথা কংগ্রেস হচ্ছে- শুধুমাত্র নয়, আমার অনেকেই কথা গিয়েছিলেন, হচ্ছে- আমার অনেক কথা তৃণমূল হচ্ছে নেতৃত্ব যদি সেখানে গিয়েছিল, গিয়েছিলেন এবং তার সঙ্গে তাহলে সঙ্গে এই সেখানে যে কংগ্রেসও গিয়েছে। এই যে মেহবুব হোসেন, এই যে মেহবুব হোসেন এবং এমএলএ আমিনুল ইসলাম, এরা কারা? এরা তৃণমূলের প্রতিনিধি নয়? এনাদেরই তো আজকে সেখানকার রিপোর্ট থেকে উঠে আসছে যে এনাদের উস্কানিতে এই হিংসাত্মক ঘটনা ঘটেছে। আজকে যে দাঙ্গাটি ঘটেছে, যে হিন্দু নিধন হয়েছে, হিন্দু নিধন শব্দটাকে আমি নিলাম কারণ মুর্শিদাবাদে বেসিক্যালি হিন্দুরা সংখ্যালঘু, আর সেখানে বেছে বেছে 130টি বাড়িঘর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া মানে হিন্দু নিধন যোগ্য। তারা চেয়েছিল মুর্শিদাবাদে যে সংখ্যালঘুরা আছে তারা শেষ হয়ে যাক, তারা পুড়িয়ে দিতে চেয়েছিল, জ্বালিয়ে দিতে চেয়েছিল। তাই হিন্দু নিধন যজ্ঞে আমি একটা ক্যালকুলেশন কিছুতে মেলাতে পারি না প্রিয়ন্তীদি, আমি একটা ক্যালকুলেশন একটা ক্যালকুলেশন কিছুতে মেলাতে পারি না। হাইকোর্টের রিপোর্ট আমার কাছেও আছে, আমার হাতেও রয়েছে। আমি এই রিপোর্টকে সম্মান জানিয়ে শুধু একটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, দর্শকদের উদ্দেশ্যেও ক্লিয়ার করব। তা হলো অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি একজন হিন্দু মানুষ এবং তার আশপাশে সমস্ত মানুষ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষ, এবং দিনের পর দিন তাকেই সাংসদ হিসেবে রেখে দেওয়া হলো, দিনের পর দিন তিনি সেখানে নির্বাচিত হলেন। তাহলে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের যদি এতটাই হিন্দুদের প্রতি ক্ষোভ থাকবে, তাহলে দিনের পর দিন অধীর রঞ্জন চৌধুরীকে কেন রাখা হলো? বিষয়টা জানতে হবে, বিষয়টা নিয়ে অঞ্জনদা বিষয়টা বলতে হবে যে ওয়াকাফ আইনের বিরোধিতা করতে গিয়ে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে কেন? ওয়াকাফ আইনের বিরোধিতা মানে সরকারের বিরোধিতা করা, আইনের বিরোধিতা করতে তারা প্রতিবাদ রাস্তায় নেমেছে। আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নামি। আজকে শিক্ষকরা আন্দোলন করছে, তাদের চাকরি যাওয়া চলে গেছে, শুধু তাই জন্য নয়, তাদের দাবি যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা দেওয়া হোক, যোগ্য অযোগ্যদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া নিয়ে তো তারা প্রতিবাদ করে। তারা ওয়াকাফ আইন বা ওয়াকাফ বিল মানতে পারেনি, সেই প্রতিবাদে বেরিয়ে তারা হিন্দুদের ঘরবাড়ি ভাঙলো কেন? তাহলে এখানে উদ্দেশ্যগত ভাবে, স্বপ্রণোদিত ভাবে, প্রি প্ল্যান করে করা হয়েছে। এটা যারা তদন্তকারী দল গেছে তাদের এই বিষয়গুলোকে তুলে আনা উচিত ছিল যে সত্যি উদ্দেশ্যগতভাবে হয়েছে কিনা। এবং স্পষ্ট আদালতে আজকে যে রায় দিয়েছে এখানে স্পষ্ট বলছে যে এখানে কাউন্সিলর থেকে শুরু করে কোনো রায় দেয়নি, রায় কিছু নয়, এটা একটা রিপোর্ট বেরিয়েছে। 300 মিটার দূরত্বে বলতে দিতে হবে 300 মিটার দূরত্বে থানা রয়েছে, 300 মিটার দূরত্বে, মাত্র 300 মিটার দূরত্বে থানা। তারা রেসপন্স করেনি। আজকে পুলিশের কি আছে, সেখানে ভূমিকা আছে? পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল? আমরা সব সময় দেখেছি যখন এই সংখ্যালঘুরা কোনো প্রতিবাদে নামে, যখন ধ্বংসলীলা চালায়, তখন পুলিশ নীরব থাকে, তখন পুলিশ টেবিলের নিচে লুকায়, তখন পুলিশ নিষ্ক্রিয় থাকে। কেন এটা হবে? এই প্রশ্নগুলো আমি বারংবার রেখেছি, শব্দের কাটাকাটি অনুষ্ঠানেই আমি রেখেছি। এই প্রশ্ন বিশেষ কিছু এক্সক্লুসিভ নয়। না না না, আমি প্রিয়ন্তীদি, আপনি যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো আমি বারংবার করেছি, তৃণমূল নেতাদেরও করেছি, ইন্দ্রজিৎ বাবুকেও করেছি। কিন্তু আমার প্রশ্ন এখানে নয়, আমি আরেকটু ডিপে যেতে চাইছি। এই বিষয়টি শুধুমাত্র এটার মধ্যে, সারাউন্ডিংসের মধ্যে নেই, এটার গাঢ়তা অনেক বেশি রয়েছে। আমি কেন বলছি, আমি এখানে জয়দেব বাবুর কাছে অবশ্যই আসবো, কিন্তু তার আগে সুকান্ত মজুমদার তিনি কি বক্তব্য রাখছেন একবার শোনাই, শুনুন। নেমলি মেহবুব আলম, যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন, যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় 5 ঘন্টা আমি সেখানে ছিলাম, এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল, যাদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছিল। বাচ্চা মেয়েরা 11-12 পড়ে, কলেজে পড়ে, ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খণ্ডে, গিয়ে 10 দিন পর ফেরত এসেছিল। মেহবুব আলম কেম উইথ দ্য মিসক্রিয়েন্ট অন 11th April 2025। মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই, এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে, বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে? বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে। যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে, আপনার পুলিশ তখন কি করবে? এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল।
MLA is also present. MLA উপস্থিত ছিল সেখানে। On Friday he saw the vandalism. MLA উপস্থিত ছিল শুক্রবারে, সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে, অর্থাৎ বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে, and went away. রিপোর্ট বলছে, আমরা বলছি না, went away, অর্থাৎ চলে গেলেন ওখান থেকে, বাঁচানোর চেষ্টা করলেন না হিন্দুদেরকে। এবং তার সাথে আরো কি কি লেখা আছে, but the violence continued on 12th April 2025 Saturday. পরিষ্কার বলছে যে বিধায়ক তারা বাঁচানোর চেষ্টা করেন। তাই তৃণমূল কংগ্রেসকে যে সমস্ত হিন্দুরা ভোট দেন তাদের কাছে আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই তাদের কাছে, আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে, সেটা বালুরঘাট হোক বা বসিরহাট হোক, তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে, না জগন্নাথ মন্দিরের মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে? দেখুন যাদববাবু, আমি কোনো হিন্দু মুসলমান বুঝি না, আমি বুঝি এটা সেকুলার কান্ট্রি, এখানে হিন্দু মুসলমান সবাই একত্রিতভাবে বসবাস করার রাইটস রয়েছে এবং এভাবে কখনোই হিন্দু মুসলিম আলাদা করা যায় না। কিন্তু আমি একটা প্যারামিটার কিছুতেই বুঝতে পারছি না, যাদববাবু আপনি একটু প্লিজ বুঝিয়ে দেবেন। আমি এই দুটো বিষয়কে একই রকমভাবে ওপার বাংলাতেও দেখেছি, সেই একই ভ্যান্ডালিজম, সেই একই রকমভাবে লুটপাট, একেবারে অন্তর্বাস থেকে শুরু করে যাবতীয় বিষয়, হাঁস পর্যন্ত তারা লুটপাট করেছিল। এই রিপোর্টও একই রকমভাবে ভ্যান্ডালিজমের শিকার হয়েছেন সেখানকার মানুষরা, স্থানীয় বাসিন্দারা। আমি বলছি এই দুইয়ের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি? কেননা একটা বিষয় সরাসরি সামনে এসেছিল, এটা আপনিও খুব ভালো করে জানবেন, এই সরাসরি ভারত এবং পাকিস্তানের সংঘর্ষের মধ্যে একটা বিষয় বারংবার উঠে এসেছিল, তা হলো বাংলাদেশের স্লিপার সেল। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি একটু ভিতরে যেতে চাইছি জয়দেববাবু। না, এটা তো প্রকাশ্য সত্য দিনের মতন। এর ব্লুপ্রিন্ট অনেক আগে থেকে ছকা হয়েছিল এবং এইভাবে বাংলাকে অশান্ত করার জন্য এই সমস্ত স্লিপার সেল অনেক দেশের থেকে ফান্ডিং পেয়েছে। আমি নাম করছি না সেগুলো, স্পেশালি জাস্ট এটা একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ম্যাটার, বিদেশ নীতির ব্যাপার, সেটাকে আমরা এভাবে ডিফেম করতে পারি না। কিন্তু এরকম অনেক ইনপুট আছে আমাদের কাছে যেগুলো হচ্ছে এই ভ্যান্ডালিজমটা ওয়াজ প্রি প্ল্যান্ড, অ্যান্ড এটা করা হয়েছিল বাংলাকে উত্তপ্ত করার জন্য, বাংলার যে সেকুলার টেক্সচার সেই টেক্সচারটাকে ডিস্ট্রয় করার জন্য, পোলারাইজ করার জন্য, এবং এর পেছনে একটা বিরাট বড় আন্তর্জাতিক চক্রান্ত ছিল টু ডিফেম আওয়ার প্রেজেন্ট গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে। এবং এটা ঠিক যে রিয়াকশন, যে এসআরটি টাইমটা থাকা উচিত ছিল সোয়াটের, অর্থাৎ কুইক রিয়াকশন করার জায়গায় কিছুটা ডিলেমা হয়েছে বা কিছুটা ডিলে হয়েছে, নিঃসন্দেহে হয়েছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে স্বীকার করেছেন, তিনি তো বারবার বলেছেন যে, এবং স্বীকারও করেছেন যে এই ঘটনা অভিপ্রেত নয়, অনুভবপ্রেত, এবং এই ঘটনাকে কোনোভাবেই তিনিও টলারেট করেন না, তার দলও টলারেট করেন না, সরকারও টলারেট করেন না, এবং পুলিশ মহলেও টপ লেভেলের এরাও স্বীকৃতি মানে প্রেস করেছেন যে এটাকে কেউ বলেনি যে হোয়াট এভার হ্যাড ডান ইটস ওকে ফাইন অ্যান্ড গুড এনাফ, কেউ সমর্থন করেনি। বাট ইট হ্যাজ হ্যাপেন্ড ওয়ান্স দ্য কনস্পিরেসি রাউটেড in a planned manner in the soil of anywhere, any provinces, সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর থাকেই। আজকে পেহেলগামেও অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর ছিল, দিল্লিতেও ছিল, মহারাষ্ট্রেও ছিল, বিহারেও ছিল, উত্তরপ্রদেশেও ছিল। বিভিন্ন জায়গায় এইরকম কমিউনাল ভায়োলেন্স তৈরি হয় যখন, কুইক রিয়াকশন করতে অ্যাডমিনিস্ট্রেশনও একটা জায়গায় কোথাও ফেল করে, ডিসিশন মেকিং এ ফেল করে, কারণ দিনের শেষে দে আর দ্য কমন ম্যান। পুলিশ অ্যাকশন নেবে অথচ দেখছে সেখানে একটা মাস জমায়েত হচ্ছে, এবং তার যে সার্কামফারেন্স অফ দ্য সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ যে ইস্যুটাকে কেন্দ্র করে হচ্ছে ওয়াকফ, এবং সেখানে শাসক দল ওয়াকফ বিরোধী, শাসক দল ওয়াকফের বিরোধিতায় আছে। এবারে ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনও অ্যাড্রেস করার আগে ভাবছে যে সরকারও ওয়াকফের বিরোধিতা করছে, এরাও বিরোধী আন্দোলন করছে, সেই বিরোধিতায় আমরা কি অ্যাকশন নেবো। সেই অ্যাকশনের জায়গায়, ভ্যান্ডালিজমের জায়গায় তারাও রিয়াক্ট করবার জন্য যে কোঅর্ডিনেশন, যে যোগসূত্রতা থাকা উচিত সমস্ত স্তরে, বিএসএফ, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্য, কেন্দ্র, এই টেক্সচারে তো এখন ফেডারেল স্ট্রাকচারে একটা বিরাট বড় ইউনো দ্য মানে একটা ধাগ এসছে
ফেডারেল স্ট্রাকচারে। কিন্তু এটা কখনো এন্ডোর্স করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা তার সরকার বা পুলিশ প্রশাসন। দে কন্ডেমড and strongly condemned, and it has already proved by the West Bengal police ki it was planned and it was routed and it was created, না, and না, they are যাদববাবু, planning for the last দেখুন 2 আপনি years. যখনই এই পুলিশ প্রশাসনে ঢুকলেন তখনই আমার একটা প্রশ্ন জেগে গেল, তা হলো যে পুলিশ প্রশাসন এত কিছু স্বীকার করছে, সেই পুলিশ প্রশাসন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যখন বিক্ষোভ প্রদর্শন হচ্ছে সেখানে তখন তারা দোকানের ভিতর ঢুকে যাচ্ছে, আর এই পুলিশ প্রশাসন সরাসরি এসএসসি চাকরিয়ালা যারা তাদের উপর লাঠিচার্জ করছে। আমি তো এখানেই বুঝতে পারি না যে এটা কোন ধরনের পুলিশ, আদৌ রাজ্যের পুলিশ তারা সত্যি কি কাজ করছে প্রপারলি, নাকি যখন এই ভ্যান্ডালিজমগুলো চলে তখন তারা প্রপারলি সেইভাবে ওয়েল ইকুইপড নয়? কোন জায়গার সমস্যাটা থেকে যাচ্ছে যার জন্য তারা সেইভাবে লড়াই করে উঠতে পারছে না? কোনটা? অঞ্জন বাবু, মানে আপনাকে আমি বলছি না, আমরা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার বিরুদ্ধে বা ডিফেমেশনের জায়গায় যাবই না। নিঃসন্দেহে আমাদের আজকে এত 10 কোটি মানুষ সুখে শান্তিতে ঘর করছি বা সংসার যাপন করছি পুলিশ আছে বলেই। পুলিশ তার কাজ নিঃসন্দেহ নিঃস্বার্থভাবে যথোপযুক্ত উপযুক্ত করছে, কিন্তু কিছু কিছু জায়গায় yes, there is a political intervention, there is some little bit of the provocations, and এই intervention and provocation এর মাঝখানে কখনো কখনো disparity দেখে, অর্থাৎ কখনো কখনো যারা আন্দোলনকারী তারা শান্তিপূর্ণ আন্দোলনটাকে অশান্তিপূর্ণ জায়গায় নিয়ে যায় to agitate and to provocate the police that they should engage in the confrontation, কি এটা একটা পলিটিক্যাল ইস্যু হতে পারে। যেমন আমরা শান্তিপূর্ণ মিছিলে দেখি বস্তায় করে ব্যাগে করে ঢিল ফিল নিয়ে যাওয়া হয়, যাতে ছুড়ে দিলে পারে পুলিশও টিয়ার গ্যাস ছুড়বে, পুলিশও কাঁদানে গ্যাস ছুড়বে, তখন ইট উইল বি গ্যাং। And ওই সময়টাকে ওরা পলিটিক্যালি ব্যবহার করবে। এই জায়গা থেকে যখন কোনো কিছু করা হয়, পুলিশের ওপর যখন কোনো আক্রমণ এগিয়ে আসে, পুলিশ তাকে ডিফেন্ড করবেই। আবার ঠিক অপোনেন্ট দিকে যখন সরকার পক্ষের সুরে সুর মিলিয়ে কোনো আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে স্ট্রিক্টলি দমাতে গেলে পুলিশ প্রশাসনও তো আলটিমেটলি আপনার আমার মতন চাকরিজীবী দাদা, এটা তো মানতে হবে। দিনের শেষে তারাও মাইনে পায়, তাদের ঘরেও বউ বাচ্চা আছে, তাদেরও সংসার আছে, এবং তারা রক্তচক্ষু লাল রক্তচক্ষু উপেক্ষা করে সরকারকে উপেক্ষা করে কিছু করবে, তারপরে তার উপর কোপটা এসে পড়বে, তার বউ বাচ্চা পথে বসবে, সেই ভয়টাও তাদের কাজ করে। পুলিশকে সবসময় মাঝখানে শিখণ্ডি করলে হবে না। আমাদের যে সিস্টেমের মধ্যে আমরা চেয়েছিলাম পুলিশকে ফ্রি করে দেওয়া হোক, না কেন্দ্রের কন্ট্রোলে থাকবে না রাজ্যের কন্ট্রোলে থাকবে, পুলিশ উড বি। মানে আপনি বলতে চাইছেন যে পুলিশের কোনো এক জায়গায় রাজ্যের কন্ট্রোল রয়েছে, রাজ্যের কন্ট্রোল রয়েছে। এটা তো কনস্টিটিউশনাল রাইটস। Law and order is the state subject and the state administration to mobilize the police. অর্থাৎ আপনি বলতে চাইছেন রাজ্য সরাসরি যে স্টেটমেন্ট দিয়েছিল সেই অনুসারে পুলিশ দোকান ঘরের ভেতরে গিয়ে ঢুকেছিল না, পুলিশ ওই সময়ের ওই সিচুয়েশনে ওই রিঅ্যাকশনটা করেছে টু প্রিভেন্ট দেমসেলফ, ডিফেন্ড দেমসেলফ। নো ইনস্ট্রাকশন ওয়াজ মেড। বেশ আমি এখানে সরাসরি সুধাংশু ত্রিবেদী কি বক্তব্য রাখছেন একবার আপনাদের সামনে রাখি, দেখুন। मित्रों, वर्तमान समय में देश में जिस प्रकार से एक विशिष्ट प्रकार की राजनीति चल रही है, जो देश की आंतरिक सुरक्षा और ताने बाने को ध्वस्त करने के लिए किसी भी कीमत तक जाकर कमर कसे हुए दिखाई पड़ती है, उसकी एक वानगी जो कई बार आप पश्चिम बंगाल में देख चुके हैं। आज न्यायालय द्वारा गठित एसआईटी की रिपोर्ट आने के बाद पश्चिम बंगाल की तृणमूल कांग्रेस सरकार की हिंदू विरोधी निर्ममता अपने पूरे विद्रूप रूप में सामने आती हुई दिखाई पड़ रही है। इस एसआईटी का गठन न्यायालय के आदेश पर हुआ था, जिसमें 3 लोग सदस्य थे। एक रजिस्ट्रार लॉ नेशनल ह्यूमन राइट कमीशन के थे और 2 सदस्य पश्चिम बंगाल की न्यायिक सेवा के थे। अर्थात
एक मानवाधिकार आयोग से सदस्य थे और 2 पश्चिम बंगाल की न्यायिक सेवा वेस्ट बंगाल लीगल सर्विसेज थे। और उन्होंने 11 अप्रैल 2025 फ्राइडे यानी 11 अप्रैल जुमे के दिन অন্যদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বক্তব্য রাখছেন সেটাও রাখছি আপনাদের সামনে দেখুন। এখনো বলছি আমি, আমার যা অবজারভেশন, যখন শুরুতেই 11 তারিখে ওমরপুরে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হলো দীর্ঘক্ষণ ধরে, এবং সেখানে অবরোধ তুলতে গিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হলো, অনেক পুলিশ কর্মী আহত হলো, অনেক ব্যক্তি লাঠিচার্জ খেলো, সেটাই গল্লদ ছিল। কারণ এতগুলা লোককে অ্যাসেম্বল করতে দেওয়া, একসঙ্গে জড়ো হতে দেওয়া অনেক সময়ের ব্যাপার। যদি লোকাল থানাগুলা ইনিশিয়েটিভ নিয়ে নিজের নিজের থানা থেকে যে লোক মুভমেন্ট করে কোথাও যাচ্ছে সেটাকে যদি আটকাতো, অবস্ট্রাকশন করতো, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। ওটার পরে 2 দিন পরে 3 দিনের দিন আবার এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে সেখানে লুটতারাজ হলো, তাদের বাড়ি থেকে বের করে নৃশংসভাবে খুন করা হলো। যারা খুন করেছে বা যারা মদত দিয়েছে, পুলিশ তো তাদের বিরুদ্ধে যথেষ্টই অ্যাকশনে আছে, বা 11 জনকে ওই বাবা ছেলের মার্ডার কেসে কাস্টোডিয়ানে নিয়েছে। আবার যে সব ঘটনা ঘটেছে তার জন্য 165টা স্পেসিফিক কেস হয়েছে, সেই কেসে 300 জন অ্যারেস্ট আছে, জেল কাস্টোডিতে আছে। এর থেকে আর বিজেপি কি চায়? মণিপুরে যাক না, গিয়ে ফলাক না, দেখি কত বড় প্রশাসক হয়েছে। একমুখে হুমায়ুন কবির বলছেন যে পুলিশ যথেষ্ট স্টেপ নিলে এত কিছু হতো না, আবার এই হুমায়ুন কবিরই তিনি বলছেন পুলিশ তো যথেষ্ট স্টেপ নিচ্ছে। আমি এই হিপোক্রেসিটা বুঝতে পারছি না। আমি এখানে প্রিয়ন্তীদির কাছে যাব। বিষয়টা বুঝতে হবে, ইন্দ্রজিৎ দা থেকে শুরু করে আমাদের রাজনৈতিক বিশ্লেষক যিনি আছেন, দুজনেই এমন ভাবে ডিফেন্ড করছেন বোধহয় ওনারা হিন্দু কমিউনিটি থেকে বিলংস করেন না। এবং অঞ্জুদার একটি প্রসঙ্গে আমি উত্তর দেবো, শুধুমাত্র কিন্তু বেছে বেছে হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, একটি মুসলিমের দোকান ভাঙা হয়নি। অঞ্জুদা, আমি জয়দীপ দা, ইন্দ্রজিৎ দা, অঞ্জুদা তিনজনকে আবার নোট করেছি, প্রতিটি বাড়ি ভাঙা হয়েছে। আপনি আরো একবার রিপিট করুন, আপনি কি বললেন আরো একবার রিপিট করুন। ইন্দ্রজিৎ দা, জয়দেব বাবু আর অঞ্জন দা, হ্যাঁ বলুন। একটি বাড়ি কিন্তু মুসলিমের পড়ানো হয়নি, একটি দোকান মুসলিমের, প্রতিটা বাড়ি হিন্দুদের ভাঙা হয়েছে। এবং হরগোবিন্দ দাস, জয়দেব দা, আপনি আমার শুধু এক মিনিট জয়দেব বাবু আসছি, জয়দেব বাবু আসছি, জয়দেব বাবু আমি আসছি, এক মিনিট তুলে ধরুন মানুষের সামনে একটু সত্য। প্রিয়ন্তীদি, আমি রাজনৈতিক থেকে, রাজনৈতিক স্বার্থ থেকে আমি আসছি, এক মিনিট। আপনি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন, আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন প্রিয়ন্তীদি, প্লিজ। প্রিয়ন্তীদি, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর দিচ্ছেন, এবার আমার প্রশ্নটা শুনে নিন। প্রিয়ন্তীদি, প্রশ্নটা শুনে নিন, আপনাকে বলতে যাওয়ার সুযোগ দিয়েছি, এবার প্রশ্নটা শুনে নিন। প্রশ্ন শোনার ধৈর্য রাখতে হবে। প্রিয়ন্তীদি, প্রশ্নটা আগে শুনে নিন, তারপর আপনি উত্তর দেবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে হিন্দু মুসলমান করতে গিয়ে আমার একটা প্রশ্নের উত্তর আপনি পুরোপুরি কমপ্লিট এড়িয়ে গিয়েছেন, সেই প্রশ্নের উত্তর আপনি দেননি। এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন। অধীর রঞ্জন চৌধুরী তো একজন হিন্দু নেতা, দিনের পর দিন কি করে সেখানে থাকলেন? যদি সেখানে এতই হিন্দু মুসলিম রায়ট হবে, আসছি, হিন্দু মুসলিম যদি এত রায়ট হবে, তাহলে অধীর রঞ্জন চৌধুরী এতদিন ধরে কি করে সেখানে থাকছেন? উত্তর দিন। ব্যাপারটা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী কোন দল থেকে বিলংস করেন? কংগ্রেস তো। কংগ্রেস দলের সঙ্গে কি সম্পর্ক? কংগ্রেস কাদের দাবিদারি করে এসছে এবং এখনো ভারতবর্ষের বিভিন্ন অবস্থায় কোন কাজে দাবিদারি? আমি জানি না, আমার প্রশ্ন অত্যন্ত বোধহয় কঠিন হয়ে যাচ্ছে, আপনি এড়িয়ে যাচ্ছেন আমার প্রশ্নের উত্তর। আপনি প্রশ্নের উত্তর, না, অধীর রঞ্জন চৌধুরী দল বেচতে শুধুমাত্র হতে পারে না, তাবেদারি করার অর্থটা আবার কি? তাহলে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো তাহলে মুসলমান সম্প্রদায়ের মানুষকে সওগাত পাঠান না? পাঠান কি পাঠান না? হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। আপনি হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সওগাত পাঠান, হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। প্রিয়ন্তীদি, আপনি হয় আমার প্রশ্ন শুনতে পারছেন না অথবা শুনতে চাইছেন না। আমার প্রশ্নের উত্তর দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সওগাত পাঠান, হ্যাঁ কি না? ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সওগাত পাঠান, হ্যাঁ কি না? পাঠান, তাহলে এটাও দাবিদারি,
আচ্ছা বেশ, তাহলে এই ক্ষেত্রে প্রতিনিধি দলের মধ্যে আপনারা দিনের পর দিন দুর্নীতি দুর্নীতি বঙ্গ বিজেপি বলে বেড়াচ্ছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কেন সেই প্রতিনিধি দলে রাখা হয়েছে? কেন পাঠান? এভাবে বললে অঞ্জন না, প্রসঙ্গ এড়িয়ে গেলে হবে না। আমি প্রসঙ্গ এড়াইনি, আমি প্রসঙ্গ একদম ফিক্স রেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু, অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দু, আপনারা দুর্নীতিবাজ বলেন। অঞ্জন নাকি এটা অস্বীকার করছে যে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হয়েছে, যে একেবারে কেউ অস্বীকার করছে না। যদি অস্বীকার করতাম তাহলে প্রাইম টাইমে এই খবর নিয়ে আসতামই না। তাহলে ট্রাইব টিভি বাংলা বা অঞ্জন বা শব্দের কাটাকাটি অনুষ্ঠান কোনোভাবেই এই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে না। সেটা সবার আগে রাখুন। একটা জিনিস আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে পার্সোনালি আমরা হিন্দু কি হিন্দু নয়, এই ডিবেটে এই প্রশ্নটা প্রিয়ন্তীদির করার কি কোনো কারণ ছিল? উনি তো একজন মুখপাত্র বিজেপির। আমি এবং আরেকজন হিন্দু নই বা হিন্দু কিনা, মানে আমার জাত জিজ্ঞেস করছেন কেন? মানে আমার নাম হিন্দু নই, আমি মুসলিম নই, আমি মানুষ। আমি মানুষ, আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি মানুষ। আমরা নিজের দলের সাফাই গাইছি, তখনও আমরা মানুষকে বোঝাতে পারি। আপনি আমার জাত জিজ্ঞেস করছেন, ঘটনা কি ঘটেছে, আমি হিন্দু না মুসলিম জিজ্ঞেস করছে। 300 মিটার আপনি আমার জাত জিজ্ঞেস করছেন, আমি হিন্দু না মুসলিম। এত দেউলিয়া হয়ে গেছে বিজেপিটা, পশ্চিমবঙ্গে এত দেউলিয়া হয়ে গেছে, মানে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো এজেন্ডা নেই। কেন ঘটনা কন্ট্রোল করতে পারেনি? আজকে ঘটনা এত বড় হবে কেন? যেখানে বিকাশ না এজেন্ডা নেই তো আর কি করবেন হিন্দু মুসলমান ছাড়া? তাদের উপরে কি নির্মম অত্যাচার হচ্ছে, কিভাবে লাঠিচার্জ হচ্ছে, 30-40 জন শিক্ষককে অত্যাচার করে হসপিটালে পাঠিয়েছে। সেখানে মুর্শিদাবাদের এই ঘটনায় কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? কেন ঘটনা এত বড় আকার নিল? একই প্রশ্ন তো হুমায়ুন কবির বলছে, একই প্রশ্ন সেখানকার তৃণমূল কাউন্সিলর বলছে যে পুলিশ নিষ্ক্রিয় ছিল বা পুলিশের উপরে দায় চাপাচ্ছে। সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় চাপাচ্ছে বহিরাগতের উপরে। আসলে ওনার একটা অভ্যাস এটা, যে কোনো ঘটনায় নিজের এবং নিজের দলের নেতাদের বাঁচাতে গিয়ে ঠান্ডাভাবে বললেও একই রকম শব্দ বেরোবে। প্লিজ কাম ডাউন, আমার কথাটা প্লিজ একটু শুনে নিন। আপনি যে কথাটি বললেন যে ট্রাইব টিভি বাংলা কিংবা অঞ্জনের ক্ষেত্রে সরাসরি আমাদের এই অর্গানাইজেশন, আমরা বিশ্বাস করি সেকুলারিজমে, আমরা বিশ্বাস করি যদি যে কোনো সম্প্রদায়ের ওপর যদি অ্যাটাক হয়, আমরা বিশ্বাস করি সেই বিষয় নিয়ে আমরা কথা তুলব এবং ভবিষ্যতেও কথা তুলে যাব, অতীতেও কথা তুলেছি। আপনি কয়েকদিন হয়েছেন আমাদের প্যানেল ডিসকাশনে এসেছেন এবং যেভাবে আপনি প্রশ্নটা তুললেন, সেই প্রশ্ন যদি আপনি উইথড্র এখন না করেন তাহলে আপনাকে আরও কিছু ক্ল্যারিফিকেশন আমি দেব, আরও বেশি এক্সাম্পল আপনাকে আমি দেব, তারপরে আর সময়ই থাকবে না। তার কারণটা হলো প্লিজ ধর্মনিরপেক্ষতার বিশ্বাস করলে পরে আপনি ইন্দ্রজিৎ বাবু, জয়দেব বাবু এবং অঞ্জন বাবুর নাম ধরে হিন্দু জিজ্ঞেস করতে পারেন? আপনি কেন এটা জিজ্ঞেস করছেন? না 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 না, আমার প্রশ্ন এরকম ছিল না, আমার প্রশ্ন ক্ল্যারিটি ছিল। আমি ইন্দ্রজিৎ বাবুকেও যে অ্যাঙ্গেলে প্রশ্ন করেছি, আপনাকেও একই রকম ভাবে প্রশ্ন করেছি। গ্রাউন্ড রুটে গিয়ে আমরা রীতিমতো রিপোর্টিং করেছি, আমাদের রিপোর্টে যা ধরা পড়েছে সেই তথ্য আমরা তুলে ধরেছি। তারপরে আপনি হিন্দু মুসলমান করছেন কিসের জন্য? এখানে সরাসরি যে নামগুলো এসছে আমরা একবারও বলিনি যে তিনি মুসলমান ধর্মের মানুষ নয়, একবারও বলিনি। তাহলে আপনি হিন্দু মুসলমানটা কেন করছেন? এখানে ট্রাইব টিভি বাংলাটা হিন্দু মুসলমান করার জায়গা নয়। প্রিয়ন্তীদি, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আমরা খবর করিনি, আমরা খবর করেছি কি করিনি? আমরা খবর করেছি, হ্যাঁ অথবা নাতে উত্তর দিন না ম্যাম। না, আমরা খবর করেছি। আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না আপনি। আমি বলতে চাইছি সামনে তুলে ধরবো না। কি তুলে ধরবেন না? আপনাকে আমি তুলতে বারণ করেছি, কিন্তু ভুল ব্যাখ্যা করছেন কেন? ভুল ব্যাখ্যা করছেন কেন? কোন জায়গায় যে তথ্যগুলো এখনো পর্যন্ত কোনো রকম রায় দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, না হাইকোর্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রায় দেওয়া হয়েছে? হাইকোর্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রায় দেওয়া হয়েছে? প্রিয়ন্তীদি, রায় দেওয়া হয়েছে? কোনো রায় দেওয়া হয়নি। এটা তথ্য এসছে, সরাসরি রিপোর্ট পেশ করা হয়েছে, হাইকোর্টের পক্ষ থেকে একটা রিপোর্ট জমা পড়েছে, তার বেসিসে এখনো পর্যন্ত হাইকোর্ট কোনো রকম ভার্ডিক্ট বা অবজারভেশন এখনো পর্যন্ত দেননি। এটা ক্লিয়ার হন। তার আগেই আপনি সরাসরি হিন্দু মুসলমান দেখাতে শুরু করে দিলেন, আবারও রাজনীতি করতে শুরু করে দিলেন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি তো করছেন। মুসলমান দাঙ্গা নয় অঞ্জন, এটা হিন্দু মুসলমান দাঙ্গা নয়। আমি এটা হিন্দু মুসলমান দাঙ্গা নয়।
হিন্দু আপনি কি মুসলমান মনে করছেন দাঙ্গা, হিন্দু মুসলমান ছাড়া দাঙ্গা বিজেপি আর পশ্চিমবঙ্গে কিছু প্রত্যেককে করার আলাদা নেই। করে হিন্দু Agenda বলা, ই নেই তো আর কি করবে? আমরা হিন্দু মুসলমান দাঙ্গার মধ্যে এটা কখনোই বুঝি না যে প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী মানুষ খারাপ, আবার এটাও কখনো বলি না যে প্রত্যেক হিন্দুই ভালো, বলিনি। তাই আপনি এরকমভাবে প্যানেল ডিসকাশনে জিজ্ঞেস করতে পারেন না যে আমাদের তিনজন আমরা হিন্দু কিনা। প্লিজ প্রিয়ন্তীদি, একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি আসছি প্রিয়ন্তীদি, আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। অঞ্জন বাবু, প্রিয়ন্তীদি খুব বড় কথা বললো, আপনি ওনাকে এরকম প্রশ্নের সম্মুখীন করবেন না। উনি পরিষ্কার বললো যে আপনি ওনাকে এরকম প্রশ্নের সম্মুখীন তাহলে করবেন না। যদি প্রশ্ন আপনাদেরকে দিতে গেলে হিন্দু বিজেপি পরিচয় দিতে হিন্দু বিজেপি আপনাদের হিন্দু হিন্দু করবে, মুসলিম পরিচয় করবে। দিতে না ইচ্ছা করে, তাহলে আপনারা এরকম প্রশ্নের সম্মুখীন করবেন না যেখানে আপনারা হিন্দু শব্দটা শুনতে আপনাদের অঞ্জনবাবু, খারাপ লাগে। আমি Please. এখানে আমার প্রোগ্রাম শেষ করব। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো, আজ আমি কাউকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দিতে পারছি না, সো সরি। কয়েকটা সবাই প্লিজ থাকবেন ফ্রেমের মধ্যে। কয়েকটা কথা একটু বলে দিই প্রিয়ন্তীদিকে এবং বিজেপির পক্ষ থেকে বিজেপি যারা যারা আসছেন তাদের প্রত্যেককে করজোড়ে নিবেদন করছি, আমরা প্রত্যেকে ট্রাইব টিভি বাংলা এবং অঞ্জন খাঁটি হিন্দু, এবং আমি পিসারকে বলবো প্লিজ ফ্রেমে আনতে সবাইকে। প্রিয়ন্তীদি, আমি বলছি আমি হিন্দু, আমি গর্বিত আমি হিন্দু, এবং আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, কিন্তু অন্য ধর্মের মানুষকে সম্মান করি। আমি হিন্দু, আমি প্রকৃত হিন্দু, আমি সেকুলারিজমে বিশ্বাস করি। আমি হিন্দু, আমি প্রকৃত হিন্দু, আমি বৌদ্ধ, আমি মুসলিম, আমি সব সম্প্রদায়ের মানুষকে সম্মান করি। আমি হিন্দু, আমি প্রকৃত হিন্দু, আমি প্রিয়ন্তীদিকে সম্মান করি। আমি হিন্দু, আমি প্রকৃত হিন্দু, আমি জয়দেব বাবুকে সম্মান করি। আমি হিন্দু, আমি প্রকৃত হিন্দু, আমি ইন্দ্রজিৎ বাবুকে সম্মান করি। আমি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সম্মান করি। সম্প্রদায়ভুক্ত যারা রাজনীতি করে তাদের এগেনস্টে বারংবার প্রশ্ন করে যাব, আজ করছি, ভবিষ্যতেও করব। তাতে যদি আপনাদের মনে হয় যে এই প্রশ্নের সম্মুখীন করলে আপনাদের খারাপ লাগছে, আই এম সো সরি। প্লিজ আমাদেরকে এভাবে বিব্রত করবেন না, যার জন্য আমাকে আর শেষ মুহূর্তে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট দেওয়ারও সময় না থাকে। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করলাম, প্লিজ সব বিষয়ে ধর্মকে টানবেন না, রাজনীতি অন্য জায়গায় রাখুন। সাধারণ মানুষের জন্য যদি কথা বলতে হয়, তাহলে সাধারণ মানুষের জন্য কথা বলতে গেলে ধর্মের বাইরে বেরিয়ে গিয়ে রুট কজ বোঝার চেষ্টা করুন। আর যদি সেই রুট কজ বুঝতে পারেন, তাহলে হিন্দু মুসলমান করতে হবে না। ঠিক যেমন জঙ্গিদের আলাদা করে কোনো ধর্ম হয় না, ঠিক একই রকমভাবে ভ্যান্ডালিজমেরও কোনো রকম ধর্ম হয় না। এই কথা বলে আজকের স্পেশাল শো শেষ করছি। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়। শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে এসো। নমস্কার।